নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আগামী সোমবার 29শে জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় এমন একটি দিন আসতে চলেছে যা ভারতের এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির ইতিহাসকে চিরতরের জন্য বদলে দিতে পারে। দীর্ঘদিনের প্রতীক্ষা, বিতর্ক এবং সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার বিধানসভায় পেশ করতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল। আজকের এই নিউজ রিপোর্টটি কোনো সাধারণ সংবাদ নয়, এটি ভারতের অখণ্ডতা, জাতীয় সংহতি এবং সাংবিধানিক সমতার এক মহা লড়াইয়ের নীল নকশা। কেন এই বিলের নাম শুনলেই বিরোধী শিবিরে আজ আতঙ্ক? কেন তারা সংবিধানের দোহাই দিয়ে এই বিলের বিরোধিতা করছে? আর কেনই বা সেই যুক্তিগুলো সংবিধানের আসল চেতনার সামনে সম্পূর্ণ ভিত্তিহীন? এই বিল পাশ হলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের, বিশেষ করে নারীদের জীবনে ঠিক কী কী আমূল পরিবর্তন আসবে? আর জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ, আমাদের আদিবাসী ভাই বোনদের নিয়ে বিরোধীরা যে ভ্রান্ত ভয় দেখাচ্ছে, তার আসল সত্যটা ঠিক কী? এই সমস্ত প্রশ্নের উত্তর সহজ বাংলায় আজ আমরা চুলচেরা বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের পর পশ্চিমবঙ্গের রাজনীতির সমীকরণ আর আগের মতো থাকবে না। খবরটা প্রায় একেবারে বাস্তব। আগামী সোমবার অর্থাৎ আগামীকাল 29শে জুন পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান শাসক দল বিজেপি ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল নিয়ে আলোচনা শুরু করতে চলেছে। আপনারা নিশ্চয়ই জানেন, বিগত বিধানসভা নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টি বা বিজেপি একটি শ্বেতপত্র বা হোয়াইট পেপার প্রকাশ করেছিল। সেই হোয়াইট পেপারে একদম স্পষ্ট ভাষায় লেখা ছিল যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলেই সবার আগে যে কাজগুলো করা হবে তার মধ্যে অন্যতম হলো এই ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি লাগু করা। বাংলার মানুষ সেই ইশতেহার পড়েই জেনে বুঝেই এই নতুন সরকারকে বিপুল জনসমর্থন দিয়ে ক্ষমতায় এনেছে। অর্থাৎ এই বিলটি কোনোভাবেই জোর করে চাপিয়ে দেওয়া আইন নয়, বরং এটি হলো বাংলার মানুষের দেওয়া একটি স্পষ্ট ডেমোক্রেটিক ম্যান্ডেট বা গণতান্ত্রিক রায়। গণতন্ত্রে জনগণের রায় হলো শেষ কথা। বাংলার মানুষ যখন ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে, তার মানে তারা এই এক দেশ এক আইন নীতিকে মনে প্রাণে সমর্থন জানিয়েছে। তাই সোমবার বিধানসভায় যখন এই বিলটি উঠবে, তখন সরকারের অবস্থান থাকবে অত্যন্ত শক্তিশালী, কারণ তাদের পেছনে রয়েছে বাংলার আপামর জনতার পূর্ণ সমর্থন। বিরোধীরা যখন বলে যে সরকার মানুষের মত নিচ্ছে না, তারা আসলে বাংলার ভোটারদের রায়কেই অপমান করছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিষয়টা আসলে কি? কেন এটি নিয়ে দেশ জুড়ে এত চর্চা, এত বিতর্ক? আর কেনই বা পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এটিকে অগ্রাধিকার দিচ্ছে? খুব সহজ এবং সাবলীল ভাষায় বলতে গেলে ইউসিসি হলো এক দেশ এক আইন। আমাদের সংবিধানের প্রতিটি নাগরিকদের জন্য সমান সুযোগের কথা বলা থাকলেও পারিবারিক আইনের ক্ষেত্রে দীর্ঘকাল ধরে রয়ে গেছে এক অদ্ভুত বৈষম্য। বর্তমানে আমাদের দেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা পার্সিদের বিবাহ, ডিভোর্স, দত্তক গ্রহণ এবং উত্তরাধিকারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পার্সোনাল ল বা ব্যক্তিগত আইন চালু রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একজন নাগরিক হিসেবে আমাদের সবার কি সমান আইনি সুরক্ষা পাওয়া উচিত নয়? সরকারের মূল যুক্তিটি অত্যন্ত স্পষ্ট: বৈষম্য কোনো ধর্মের অংশ হতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা প্রযুক্তিতে, অর্থনীতিতে এগিয়ে যাচ্ছি, তখন আমাদের পারিবারিক আইনগুলোকে মধ্যযুগীয় প্রথা থেকে বের করে এনে আধুনিক করার সময় হয়েছে। এই ইউসিসির মাধ্যমে সরকার মূলত কয়েকটি প্রধান বৈষম্যমূলক রীতির উপর আঘাত হানতে চলেছে। প্রথমত, বহু বিবাহ। মুসলিম পার্সোনাল লয়ের আওতায় পুরুষদের একাধিক বিবাহের যে আইনি সুযোগ রয়েছে, তাকে সরকার সরাসরি নারী অধিকারের পরিপন্থী হিসেবে দেখছে। একজন নারীর সম্মান ও মর্যাদা রক্ষা করতে গেলে বহু বিবাহ প্রথা বন্ধ হওয়া একান্ত প্রয়োজন। রাষ্ট্র মনে করে আইন সবার জন্য সমান হতে হবে। একজন পুরুষ যদি আইনত একটি বিয়ে করতে পারেন, তবে অন্য কোনো পুরুষের ক্ষেত্রে সেই নিয়ম আলাদা হবে কেন? দ্বিতীয়ত, বাল্যবিবাহ। যদিও ভারতে বাল্যবিবাহ নিষিদ্ধ করার আইন রয়েছে, তবুও কিছু ধর্মীয় ব্যক্তিগত আইনের আড়ালে এখনও নাবালিকা বিবাহকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করা হয়। সরকার চাইছে বিয়ের বয়সের ক্ষেত্রে ধর্মীয় পরিচয় নয়, বরং নাগরিক পরিচয়ই প্রধান হোক। রাষ্ট্র চায় প্রত্যেক কন্যা সন্তান যেন পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পায়।
আর তার জন্য বিয়ের আইনি বয়স সবার জন্য অভিন্ন হওয়াই একমাত্র উপায়। তৃতীয়ত, উত্তরাধিকার ও খোরপোশ। ডিভোর্সের পর একজন মহিলার অর্থনৈতিক নিরাপত্তা বা পৈতৃক সম্পত্তিতে তার অধিকার নিয়ে যে আইনি জটিলতা রয়েছে তা ধর্মীয় আইনের বেড়াজালে বন্দী। ইউসিসি লাগু হলে একজন মহিলা, তিনি যে ধর্মাবলম্বী হন না কেন, বিচ্ছেদের পর খোরপোশ হিসেবে একটি সম্মানজনক আইনি নিশ্চয়তা পাবেন। বাবার সম্পত্তিতে ছেলে ও মেয়ের অধিকার সমান হবে। রাষ্ট্র এখানে কোনো ধর্মের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না, বরং রাষ্ট্র তার নাগরিকদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার দায়িত্ব পালন করছে। অনেকেই একে ধর্মের উপর আক্রমণ বলে ভুল বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু মনে রাখবেন, বিবাহ বা সম্পত্তি ভাগাভাগি কোনো পূজা অর্চনা নয়, এগুলো হলো সামাজিক চুক্তি বা সিভিল কন্ট্রাক্ট। আর এই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সামাজিক চুক্তিগুলো হওয়া উচিত সমানাধিকারের ভিত্তিতে। ভারতের সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল 44-এ আমাদের দূরদর্শী সংবাদ প্রণেতারা পরিষ্কার লিখে গিয়েছিলেন, রাষ্ট্র ভারতের সমস্ত নাগরিকদের জন্য একটি ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করার চেষ্টা করবে। স্বাধীনতার 75 বছর পর পশ্চিমবঙ্গের বিজেপি সরকার সেই সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়েই আজ এই বিলের খসড়া নিয়ে এসেছে। এটি কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে আনা আইন নয়, বরং এটি হলো সর্বধর্ম ও মতের নাগরিকদের একটি সমান, নিরপেক্ষ এবং আধুনিক আইনি ছাতার তলায় নিয়ে আসার একটি যুগান্তকারী পদক্ষেপ। যখন সবার জন্য একই নিয়ম থাকবে, তখন আইন ব্যবস্থা হবে স্বচ্ছ, সহজ এবং বিচার পাওয়ার রাস্তা হবে আরও সুগম। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। বিরোধীরা ইউসিসির বিরোধিতা করতে গিয়ে মূলত 3টি আর্টিকেলের দোহাই দেয়, আর্টিকেল 25, 26 এবং 29। তারা বলে ইউসিসি এগুলোকে ভায়োলেট বা লঙ্ঘন করে। কিন্তু বিরোধীরা কি সংবিধানের পুরোটা পড়ে না, নাকি জেনে শুনে সত্য আড়াল করে? আসুন আর্টিকেল 25 এবং 26 নিয়ে বিরোধীরা কি বলে জেনে নিই। বিরোধীরা বলে এই আর্টিকেলগুলো ধর্মের স্বাধীনতা দেয়, কিন্তু তারা কি জানে যে আর্টিকেল 25-এ কী লেখা আছে? এখানে পরিষ্কার বলা হয়েছে, ধর্মাচরণের স্বাধীনতা তখনই ভোগ করা যাবে যদি তা পাবলিক অর্ডার, মোরালিটি এবং ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আর এখানেই আসে সংবিধানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আর্টিকেল 14। এটি বলে আইনের চোখে সবাই সমান। যখন কোনো ধর্মীয় প্রথা একজন নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করে, তখন সেই প্রথা কি আর্টিকেল 14কে লঙ্ঘন করে না? অবশ্যই করে। আপনারা কি জানেন আর্টিকেল 25 কখনোই আর্টিকেল 14কে ছাপিয়ে যেতে পারে না? যদি কোনো ধর্মীয় প্রথা বৈষম্যমূলক হয়, তবে রাষ্ট্র বাধ্য সেই বৈষম্য দূর করতে। রাষ্ট্র যখন ধর্মীয় প্রথা আর সংবিধানের সমতার মধ্যে লড়াইয়ের সমতা আনে, তখন তা আসলে সংবিধানের উদ্দেশ্যকে সফল করে। সুতরাং যারা বলে ইউসিসি সংবিধান বিরোধী, তারা আসলে সংবিধানের 14 নম্বর আর্টিকেলকে অস্বীকার করছে। বিরোধীরা বলে সংখ্যালঘু সংস্কৃতি বিপন্ন হবে, কিন্তু সংস্কৃতি মানে কি শুধু বৈষম্যমূলক পারিবারিক আইন? সংস্কৃতি হলো ভাষা, সাহিত্য ও শিল্প। ইউসিসির মাধ্যমে সম্পত্তির অধিকার সমান করা হলে কারো ভাষা বা সংস্কৃতি মুছে যায় না। এটি এক বিভ্রান্তিকর অপপ্রচার মাত্র। রাষ্ট্র কখনোই কাউকে তার মাতৃভাষা বা নিজস্ব শিল্পকলার চর্চা থেকে আটকাবে না। এটা শুধুমাত্র আইনি কাঠামোর পরিবর্তন, সংস্কৃতি মুছে ফেলার প্রয়াস নয়। আবারও বলছি, পশ্চিমবঙ্গ সরকার উত্তরাখণ্ড মডেল অনুসরণ করবে। উত্তরাখণ্ডের বিলে তপশিলি উপজাতি বা এসটিদের জন্য বিশেষ এক্সামশন বা ছাড় দেওয়া হয়েছে। জঙ্গলমহল বা উত্তরবঙ্গের আদিবাসী ভাই বোনদের নিজস্ব রীতিনীতি, বিবাহ প্রথা বা পঞ্চায়েতি প্রথা কখনোই এই আইনের দ্বারা প্রভাবিত হবে না। আদিবাসীদের সুরক্ষা দেওয়াটা সরকারের দায়বদ্ধতা, আর এই সরকার তা করতে সম্পূর্ণ প্রস্তুত। বিরোধীরা জঙ্গলমহল ও উত্তরবঙ্গে যে সংশয় তৈরি করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আদিবাসীদের নিজস্ব যে প্রথাগত আইন বা কাস্টমারি ল আছে, তা তাদের ঐতিহ্যের অংশ, এবং বিজেপি সরকার বারবার ঘোষণা করেছে যে এই ঐতিহ্য কোনোভাবেই ক্ষুণ্ণ করা হবে না। বিরোধীরা চাইছে উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে একটি ভয়ের পরিবেশ তৈরি করতে, কারণ তারা জানে যে সাধারণ মানুষ যদি আসল সত্যটা জেনে যায়, তাহলে তাদের রাজনীতির দোকান বন্ধ হয়ে যাবে। কিন্তু বাংলার মানুষ এখন অনেক সচেতন। তারা এই ভোট ব্যাংকের রাজনীতি খুব ভালো করেই বোঝে। ইউসিসির সবথেকে বড় সুবিধাভোগী হবেন বাংলার মহিলারা। বহু বিবাহের মতো প্রথা দূর করা, ডিভোর্সের পর খোরপোশ নিশ্চিত করা
এবং সম্পত্তিতে সমানাধিকার। এগুলো কি নারী স্বাধীনতার লড়াই নয়? যারা এই আইনকে সংখ্যালঘুদের বিরুদ্ধে বলে চালাচ্ছে তারা আসলে চাইছে মহিলারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকুক। তারা তোষণ নীতি বা অ্যাপিজমেন্ট পলিসিকে সংবিধানের উপরে বসাতে চাইছে। মনে রাখবেন, দশকের পর দশক ধরে দেশের একটা বড় অংশের মহিলারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন শুধুমাত্র এই তোষণ নীতির কারণে। বর্তমান নবনির্বাচিত সরকার সেই অন্ধকার যুগের অবসান ঘটাতে চাইছে। সোমবার বিধানসভায় যখন এই বিষয়ে বিতর্ক হবে তখন বাংলার মানুষ দেখতে পাবে কারা সত্যি সত্যি মহিলাদের সমানাধিকার চায় আর কারা শুধু ভোটের লোভে মহিলাদের পিছিয়ে রাখতে চায়। ইউসিসি হলো সেই মাধ্যম যা ধর্মীয় বৈষম্যের দেওয়াল ভেঙে আর্টিকেল 14-এর সবার সমানাধিকারের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। আমার চ্যানেলের দর্শকরা জানেন যে আমরা এখানে জিওপলিটিক্স বা ভূরাজনীতি নিয়ে আলোচনা করি। আপনাদের মনে রাখতে হবে, রাজ্যের একটি আইনের সঙ্গে জিওপলিটিক্সের কী সম্পর্ক। সম্পর্কটা অত্যন্ত গভীর। ভারত একটি বিশাল দেশ, আর পশ্চিমবঙ্গ হলো ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বর্ডার স্টেট বা সীমান্ত রাজ্য। আমাদের রাজ্যের সঙ্গে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের আন্তর্জাতিক সীমানা রয়েছে। জিওপলিটিক্সের সাধারণ নিয়ম হলো, কোনো দেশের ভেতরের সমাজ যদি আইনি দিক থেকে বিভক্ত থাকে তবে বাইরের শত্রুরা খুব সহজেই সেই বিভেদের সুযোগ নেয়। একটি রাষ্ট্রে যখন নাগরিকদের জন্য আলাদা আলাদা আইন থাকে তখন তা সমাজের মধ্যে এক ধরনের অদৃশ্য দেওয়াল বা বৈষম্য তৈরি করে। ন্যাশনাল ইন্টিগ্রেশন বা জাতীয় সংহতির জন্য এক দেশ এক আইন থাকাটা অত্যন্ত জরুরি। দেশের ভেতরে আইনি সমতা থাকলে তবেই সমাজ একজোট হয়, আর একজোট সমাজ যে কোনো বহিঃশত্রুর আক্রমণ বা অভ্যন্তরীণ ষড়যন্ত্র রুখে দিতে পারে। পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্যে যেখানে ডেমোগ্রাফিক বা জনবিন্যাস দ্রুত পরিবর্তন হচ্ছে, সেখানে একটি শক্তপোক্ত ইউনিফর্ম সিভিল কোড লাগু হওয়াটা ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার দিক থেকে একটি মাস্টার স্ট্রোক। সরকার চাইছে গোটা রাজ্যকে একটি অভিন্ন আইনি কাঠামোয় বেঁধে ফেলতে, যাতে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায় নিজেদের আলাদা বা আইনের ঊর্ধ্বে বলে মনে না করতে পারে। আইনের চোখে সবাই সমান। এই নীতি যখন প্রতিষ্ঠিত হবে তখন রাজ্যের ইন্টারনাল সিকিউরিটি অনেক বেশি মজবুত হবে, আর একটি মজবুত রাজ্যই পারে একটি শক্তিশালী ভারত গড়ে তুলতে সাহায্য করতে। সোমবার বিধানসভায় আমরা কি দেখতে চলেছি? আমরা দেখতে চলেছি এক ঐতিহাসিক সংঘাত। একদিকে থাকবে এমন একটি সরকার যারা বাংলার মানুষদের কাছ থেকে ডেমোক্রেটিক ম্যান্ডেট নিয়ে এসেছে এবং নিজেদের হোয়াইট পেপারে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর। অন্যদিকে থাকবে দিশেহারা বিরোধী শিবির, যারা শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংক বাঁচানোর তাগিদে এই প্রগতিশীল আইনের বিরোধিতা করবে। বিরোধীরা হয়তো রাস্তায় নামবে, বিধানসভার ভেতরে চিৎকার করবে, ওয়াকআউট করবে। তারা মানুষের মনে ভয় ঢোকানোর চেষ্টা করবে যে এই আইন সংখ্যালঘুদের বিরুদ্ধে বা আদিবাসীদের বিরুদ্ধে। কিন্তু সরকারও প্রস্তুত। সরকার তার সমস্ত তথ্য, প্রমাণ এবং আইনি যুক্তি নিয়ে মাঠে নামবে। তারা বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে এই আইন কারো অধিকার কেড়ে নেওয়ার জন্য নয়, বরং সবাইকে সমান অধিকার দেওয়ার জন্য। এই লড়াইটা শুধু একটা বিল পাসের লড়াই নয়, এই লড়াইটা হলো আধুনিক ভারতের একটি অন্যতম ভিত্তিপ্রস্তর স্থাপনের লড়াই। পরিশেষে একটা কথাই বলার, দীর্ঘদিনের তোষণ নীতি আর ভেদাভেদের রাজনীতির জাল ছিন্ন করে পশ্চিমবঙ্গ আজ এক নতুন ভোরের অপেক্ষায়। আগামী 29শে জুন পশ্চিমবঙ্গের বিধানসভায় যা হতে চলেছে তা শুধু ভারতের জন্য নয়, গোটা ভারতের জিওপলিটিক্স এবং রাজনৈতিক কাঠামোর ওপর এক বিশাল প্রভাব ফেলবে। আপনাদের কি মতামত? এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন? পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারের এই দ্রুত পদক্ষেপ কি সত্যিই মাস্টার স্ট্রোক? ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি কি আমাদের সমাজকে আরও একজোট বা শক্তিশালী করবে? আপনাদের সমস্ত মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ মনে হয় তবে অবশ্যই লাইক করুন এবং প্রচুর পরিমাণে মানুষের কাছে শেয়ার করে এই আসল সত্যটা পৌঁছে দিন। আর এরকমই বাস্তবসম্মত, নিখুঁত এবং ধারালো জিওপলিটিক্যাল বিশ্লেষণের জন্য অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমি সুশোভন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।